রাজধানীর সূত্রাপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, দুদকের কাছে হস্তান্তর করা হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা, বাবা ও 3 সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ভ্যান চালক রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের কন্যা শিশু আয়েশা। দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাইড চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিল, এমন সময় হঠাৎ করে বাসায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ হয় তারা। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাত 11টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে দুদকের কাছে হস্তান্তর করার কথা। এর আগে গত 3রা জুন দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ও সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনের বিরুদ্ধে জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতির একটি মামলা করেন। দুদকের তদন্ত শেষে 297 কোটি 38 লাখ টাকা আত্মসাতের পেছনে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সহযোগিতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়। এদিকে আবুল বারকাতের গ্রেপ্তারে তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না, আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই, যে আমরা নিজেরাই জানি না। বাসা থেকে করা হয়েছে, রাত 11টার দিকে হবে, 10টা, ধানমন্ডির বাসা থেকে। এবং সে ধানমন্ডির বাসাতেই আছে অভ্যুত্থানের আগে এবং পরে। দমন পীড়নের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে, প্রতিবাদের ভাষা তখন ধরন বদলায়। রাজপথে প্রকাশ্যে বিক্ষোভ তখন দেয়ালে দেয়ালে। দেয়ালের সেই ভাষার শক্তি কতটা তীব্র হয়, জুলাই আগস্টের উত্তাল দিনগুলোই তার প্রমাণ। বছর ঘুরতেই দেয়ালগুলো ঝাপসা হলেও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এই স্লোগান ইতিহাসের অমোচনীয় দলিল হয়ে থাকবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। আপনার কাছে যদি লড়াইয়ের কোনো হাতিয়ার না থাকে, তবে গ্রাফিতি হয়ে উঠতে পারে একমাত্র অস্ত্র। বিখ্যাত মার্কিন শিল্পী ব্যাংকসির কথাটির প্রতিধ্বনি ছিল জুলাইয়ের সেই দিনগুলিতে। 24-এর অভ্যুত্থানে যখন দমন নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়, তখন দেশের দেয়ালগুলো পরিণত হয় উত্তাল গণ আন্দোলনের উন্মুক্ত ক্যানভাসে। সেদিন ছিল 28শে জুলাই। এই দিনেই ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি। কোটা সংস্কার থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পর্যন্ত কয়েক সপ্তাহের রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাসে পরিণত হয় দেয়ালগুলো। যখন কেউ কথা বলতে পারছিল না, ইন্টারনেট ব্ল্যাকআউট ভয়ভীতির সেই সময়ে সাহস জুগিয়েছে দেয়াল, আর দেয়ালগুলোই জানান দেয় ক্ষমতা নয়, জনতাই শক্তি। তারা তাদের ক্ষোভটাকে উগরে দিয়েছে গ্রাফিতির মাধ্যমে, যেটা তারা প্রকাশ করতে পারছিল না। 1 বছরে হয়তো দেয়ালগুলোর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিবাদের সেই ভাষা একটুও দমেনি। ইতিহাসের পাতায় আরো বেশি শক্তিশালী হয়ে ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিতিটা, এটা কিন্তু পলেস্তারা খসে গেছে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে না পারে, কারণ এই গ্রাফিতি দেয়ালের গ্রাফিতি হয়তো থাকবে না, কিন্তু আমার এই বইয়ের গ্রাফিতি কিন্তু থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক সেই দেয়ালগুলো দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তরুণ ও শিশু শিল্পীদের প্রতিবাদী দেয়াল চিত্রের ভাষায় অনুপ্রেরণা খুঁজে পান তিনি। প্রধান উপদেষ্টার নির্দেশে সেই গ্রাফিতিগুলো নিয়ে দি আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি আর্ট বুক প্রকাশ করা হয়। এই গ্রাফিতি বিপ্লবের দলিল হিসেবে গোটা বিশ্বের কাছে এরই মধ্যে স্বীকৃত। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরের সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের হাতে আর্ট বুকটির কপি তুলে দেন।
জুলাইয়ের সেই দিনগুলিতে ছাত্ররা দেশবাসীর সমর্থন আদায়ে দেয়ালে দেয়ালে ছড়িয়ে দেন মুক্তির বার্তা। গ্রাফিতিতে রয়েছে রক্তের দাগ, এতে অভ্যুত্থানের চিত্রে ফুটে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ওয়াশিংটন ডিসিতে 3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। দুদেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। এতে বেশ কিছু বিষয়ে দুদেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা। এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 11টায় দুদেশের বাণিজ্য প্রতিনিধির মধ্যে এই সাক্ষাৎ হয়। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য চলমান শুল্ক আলোচনার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপক্ষই অভিন্ন সুবিধার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।